আমি এর আগেও অনেক জায়গায় বলেছি, আরজি করি বলুন, এই ল কলেজ বলুন, ভবিষ্যতে আরও যা যা ঘটবে বিভিন্ন জায়গায়, এটাই খুব স্বাভাবিক। তার কারণ এটা প্রথমেই বন্ধ করে দেওয়া যেতে পারত যেদিন পার্কশিট কাণ্ড ঘটেছিল বা কামদুনি ঘটেছিল। যেহেতু এটা ব্রাহ্মণ্যবাদী একটা ভাবনা, দীর্ঘদিন ধরে এটা ভারতবর্ষের প্রতিষ্ঠিত করা হয়েছে, খুব ধীরে ধীরে প্রতিষ্ঠিত করা হয়েছে, এখন অত্যন্ত জাঁকিয়ে করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং মহিলাদের নিরাপত্তা ততদিন পর্যন্ত থাকবে না যতদিন না এই মনুবাদী ব্রাহ্মণ্যবাদী ভাবনা এদেশ থেকে নির্মূল হবে। আমি লজ্জিত বোধ করি যে আমারই একজন সিনিয়র অ্যাক্টর, তিনি যখন বলে ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করে দেবো, তখন বোঝা যায় যে এটা একটা সংস্কৃতি। মেয়েদের ক্ষেত্রে রেপ করে দেবো, ছেলেদের ক্ষেত্রে মিথ্যে মামলা দেবো, নয়তো মিথ্যে মামলা দিয়ে জেলে পুরে দেবো, এই তো চলছে। এটা নিন্দনীয় বলে না আপনারা হালকা করে দিচ্ছেন, এটা নিন্দনীয় না, এটা এমন এক জঘন্য অপরাধ। এই গাজায় যে শিশু হত্যা ঘটছে তার থেকে কম কিছু অপরাধ নয় এটা। তলায় যে সমস্ত নেতা নেত্রী আছেন, এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এদের সরাসরি প্রশ্রয়ে এটা ঘটছে। বলেছিলেন যে আপনারা ফাঁসি দিয়ে দেন কেন, এই যারা ধর্ষণ করে ফাঁসি দিয়ে দেন কেন? আমরা তো ওখানে ফাঁসি টাছি দিই না, ধরে হাত পা কেটে দিই। ওকে বেঁচে থাকতে হবে, ও যাতে সারা জীবন ধরে বোঝে যে ও কি অন্যায় করেছে। ক্ষমতার মধ্যে যে সমস্ত শিল্প থাকে তাকে নিয়ন্ত্রণ করেছে, নিয়ন্ত্রণ করে থাকবে। এখানে আইনের শাসক নয়, শাসকের আইন হচ্ছে বড় কথা। বিজেপির একমাত্র কাজ হচ্ছে তৃণমূলকে কি করে সেফ রাখা যায়, এবং বিজেপির একমাত্র কাজ হচ্ছে যাতে ভোট ভাগ হয়। আপনাদের মতো ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত চ্যানেল আছেন তারা এখন জনগণের সবচেয়ে বড় ভরসার জায়গা, এবং সারা বিশ্বেও তাই। সারা বিশ্বেই কংগ্রেস যেসব প্রদেশে গভর্নমেন্টে আছে সেখানে শ্লীলতাহানি হলে, ধর্ষণ অবধি যাচ্ছি না, শ্লীলতাহানি হলে পর্যন্ত যেভাবে রেড়ে করে ঝাঁপিয়ে পড়তো কেন্দ্রীয় সরকার, কোনো প্রমাণ পেয়েছেন কি? পাননি। সরাসরি যে প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি, কসবাতে ল কলেজের মধ্যে একজন ছাত্রীকে গণধর্ষণ, তার মধ্যে কলেজেরই বেশ কিছু শাসক শিবিরের ছাত্র নেতার নাম জড়িয়েছে। ঘটনাটি শোনার পর আপনার কি প্রতিক্রিয়া ছিল? প্রথমত খুব স্বাভাবিক, এটাই হওয়ার কথা। আমি এর আগেও অনেক জায়গায় বলেছি, আরজি করি বলুন, এই ল কলেজ বলুন, ভবিষ্যতে আরও যা যা ঘটবে বিভিন্ন জায়গায়, এটাই খুব স্বাভাবিক। তার কারণ এটা প্রথমেই বন্ধ করে দেওয়া যেতে পারত যেদিন পার্কশিট কাণ্ড ঘটেছিল বা কামদুনি ঘটেছিল। তখন যদি শাস্তি দেওয়া হতো তাহলে আর এইটা সাহস পেত না লোকে। এটা তো সাহসের বিষয়, প্রশ্রয়ের বিষয়, এবং এরা খুব স্পষ্ট যে এদের উপরের তলায় যে সমস্ত নেতা নেত্রী আছেন, এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এদের সরাসরি প্রশ্রয়ে এটা ঘটছে। তা না হলে আর কোনো ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন না যে আপনি করেন না কেন বা আমি করি না কেন। প্রথমত হচ্ছে সংস্কৃতি, কিন্তু এই তৃণমূলের সংস্কৃতিটাই রেপের সংস্কৃতি। আমি লজ্জিত বোধ করি যে আমারই একজন সিনিয়র অ্যাক্টর, তিনি যখন বলে ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করে দেবো, তখন বোঝা যায় যে এটা একটা সংস্কৃতি। মেয়েদের ক্ষেত্রে রেপ করে দেবো, ছেলেদের ক্ষেত্রে মিথ্যে মামলা দেবো, নয়তো মিথ্যে মামলা দিয়ে জেলে পুরে দেবো, এই তো চলছে। সুতরাং এটা তো অস্বাভাবিক কিছু না। চন্দন সেন, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি, যদি কোনো রকম আবার ভবিষ্যতে আমি চাই যেন এই ধর্ষণের মতো ঘটনা না হয়, নিন্দনীয় ঘটনা না হয়, যদি ধর্ষণের মতো ঘটনা হয়, এটা নিন্দনীয় বলে না আপনারা হালকা করে দিচ্ছেন, এটা নিন্দনীয় না, এটা এমন এক জঘন্য অপরাধ। এই গাজায় যে শিশু হত্যা ঘটছে তার থেকে কম কিছু অপরাধ নয় এটা। ধর্ষণটা মানুষ যত রকমের কি বলবো বর্বরতম অপরাধ করে থাকে, তার মধ্যে অন্যতম অপরাধ হচ্ছে এই ধর্ষণ।
তো সুতরাং এটাকে নিন্দনীয় বলে, নিন্দা ফিন্দা নয়, সরাসরি জনসমক্ষে শাস্তি দেওয়ার মতো ঘটনা, জনসমক্ষে শাস্তি দেওয়ার মতো ঘটনা যা মিডল ইস্টগুলোতে ঘটে বা ইত্যাদি ইত্যাদি। যেমন আমাকে একজন ট্যাক্সি ড্রাইভার, ইউপিআই ট্যাক্সি ড্রাইভার, আমাকে বলেছিলেন যে আপনারা ফাঁসি দিয়ে দেন কেন, এই যারা ধর্ষণ ফর্ষণ করে ফাঁসি দিয়ে দেন কেন? আমরা তো ওখানে ফাঁসি টাছি দিই না, ধরে হাত পা কেটে দিই, ওকে বেঁচে থাকতে হবে, ও যাতে সারা জীবন ধরে বোঝে যে ও কি অন্যায় করেছে। আমি কথাটা সমর্থন করি না ভাবে, কিন্তু আমি না খুব মানে অযৌক্তিকও কিছু দেখতে পেলাম না, যে এমন একটা কিছু করতে হবে যাতে সারা জীবন এই লোকটি জনসমক্ষে লোকে জানে যে এই একটি লোক এ ধর্ষণ করে থাকে, এবং ও যেন সারা জীবন জানে যে ধর্ষণের ফল এই আমার অঙ্গহানি হয়েছে বা কিছু একটা হয়েছে। এমন কোনো শাস্তি, বা একদম সলিটারি সেলে, একদম নির্জন কারাকক্ষে এদের পাঠিয়ে দেওয়া উচিত। সেটা যদি 14 বছর হয়, 12 বছর হয়, তাও নির্জন কারাকক্ষে, যেখানে একটা মানুষের মুখ দেখতে পাবে না, ওই একমাত্র প্রহরী ছাড়া, সেলগার্ড যিনি আছেন তিনি ছাড়া, খাবার দিতে আসবেন যখন তখন তার মুখ দেখতে পাবে, তাছাড়া মুখই দেখতে পারবে না। এদের সমাজের বুকে রাখাই উচিত। ধর্ষণের সাথে যদি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ কারোর নাম জড়ায় তাহলে কি আপনি অবাক হবেন? আমি তো আবার বলছি যে আমি এক বিন্দুমাত্র অবাক নই, খুব স্বাভাবিক, লাইসেন্সড। এবং এই আমি আবার বলছি, এই লাইসেন্সটা কিন্তু পেয়ে গেছে হচ্ছে ওই পার্ক স্ট্রিট, কামদুনি, এখন আরজি করে তো আরও বেশি করে লাইসেন্স পেয়ে গেছে, যে যাকে বলে একেবারে মানে পরিকল্পিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে এই অন্যায়গুলো ঘটছে। যে নির্যাতিতার আইনজীবী রয়েছেন তিনি তৃণমূল সমর্থক, তার সমাজ মাধ্যমে পোস্ট দেখলে আমরা জননেত্রী হিসেবে তিনি একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান, বড় ফ্যান বলা যেতে পারে আঞ্চলিক যদি কথায় আমরা বলি। সেক্ষেত্রে কোথাও গিয়ে মনে হয় না যে নির্যাতিতা যে আইনজীবী সিলেক্ট করেছেন নিজের জন্য ভুল হয়েছে? সেটা তার ব্যাপার। তিনি যদি মনে করে থাকেন এই যে অনন্যা বলে একটি মেয়ে নাকি, সে তো ভয়াবহ সমস্ত কথাবার্তা বলছে, সে তো এখনও নাকি তৃণমূলে আছে, না সাসপেন্ডেড হয়ে গেছে আমি জানি না, নাকি বিজেপিতে যাওয়ার প্রস্তুতি। এদের তো শুধু এঘর ওঘর পাল্টাপাল্টি করা, আমি জানি না, সেটা তার ব্যক্তিগত মানে সিদ্ধান্ত। এই ব্যক্তিগত সিদ্ধান্তে তো কারোর কিছু বলার থাকে না। নিয়েছেন, উনি মনে করেছেন যে উনি সুবিচার পাবেন, ওই যিনি লয়ারকে সিলেক্ট করেছেন তাকে নিয়ে সুবিচার পাবেন, নিয়েছেন, আমার কিছু বলার নেই। আরজিকর প্রসঙ্গের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নারীরা যাতে সুরক্ষিত থাকে তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেন তারা বাড়ি ঢুকে যান। এই উক্তিকে আপনি কিভাবে দেখবেন? এখন 2025-এ দাঁড়িয়ে তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বলছেন নারীদের সুরক্ষার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। মনুবাদী সংস্কৃতির মানে প্রতিভূ, এমনিতেই উনি মানে আরএসএস ব্যাকড, সবসময় উনি আরএসএসের সহায়তায় এখানে টিকে আছেন। এটা চূড়ান্ত মনুবাদী সংস্কৃতির প্রতিফলন, আর কিচ্ছু না। যদি সিবিআই তদন্তের বিজেপি চাইছে যে সিবিআই তদন্ত হোক, সেক্ষেত্রে আপনি কি বলবেন? সিবিআই তদন্ত হলেই কি সব কিছু নির্যাতিতা বিচার পেয়ে যাবে? পুলিশ যদি বলে থাকে, দেখুন আমি যা আপনাকে বলছি সেগুলো গণমাধ্যম থেকে পাওয়া, নয়তো সংবাদ মাধ্যম থেকে পাওয়া। আমি তো আর নতুন করে মানে ইনভেস্টিগেট করতে যাইনি ব্যক্তিগতভাবে। আমি দেখতে পাচ্ছি যে খবরের কাগজ বলছে যে নির্যাতিতার বয়ান এবং ভিডিও ফুটেজ মানে এবং অন্যান্য যে সমস্ত মেডিকেল যে সমস্ত আছে, সেই মেডিকো লিগাল বলে ওরা বলছেন, সেগুলো সব মিলে যাচ্ছে। যদি সবই মিলে যায় তারপর আর মানে আর 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 কি পড়ে থাকে? শাস্তি দেওয়া ছাড়া আর কিছু পড়ে থাকে না। তাহলে এরপরে শাস্তি হোক। আরজিকরের মতো এত নৃশংস একটা ঘটনা, সেখানে কেন এখনো পর্যন্ত অভয়ের বাবা মা বিচার পেল না? আপনার কি মনে হয় কেন? আমি বহুবার বলেছি যে এটা সরাসরিভাবে তৃণমূলের বড় বড় মাথারা এতে যুক্ত হয়ে পড়েছেন, এবং সেই কারণেই
তাদের ঠিক যেমনভাবে এখন এই 26,000 ছেলে মেয়ের মধ্যে 15,000-এর একদম মানে জীবন সংশয় হয়ে গেল, ঠিক তেমনি একই ব্যাপার। কেবলমাত্র দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টার জন্যই এগুলো ঘটছে। আপনি থিয়েটার করেন এবং রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মহিলা রয়েছেন, থিয়েটারে অনেক মহিলাদেরকে আমরা দেখেছি, তারা অভিনয় করতে দেখেছেন। সেক্ষেত্রে এই যে রাতে আমরা কাজ সেরে বাড়ি যে ফিরবো, রাজ্যে কি আদৌ নিরাপত্তা রয়েছে, আমি জানতে চাইছি। বা আপনারা বিদেশের যদি এই রিসেন্টলি আমেরিকা ঘোষণা করেছে যে ভারতবর্ষ খুব সেফ জায়গা নয় যাওয়ার জন্য। আর আমাদের দেশে মহিলারা হচ্ছেন মানে ওই আর কি, তাদের মনে করা হয় যে তাদের বিছানা এবং রান্নাঘর ছাড়া তাদের জীবনে মানে আমাদের সমাজে আর কোনো ভূমিকা নেই। সন্তানের জন্ম দাও, বাড়ির কাজ করো, এছাড়া তাদের কোনো ভূমিকা থাকা উচিত নয়। আবার এটা একটা মনুবাদী দর্শনের ফল আবার, এবং যেহেতু এটা ব্রাহ্মণ্যবাদী একটা ভাবনা, দীর্ঘদিন ধরে এটা ভারতবর্ষের মানে প্রতিষ্ঠিত করা হয়েছে, খুব ধীরে ধীরে প্রতিষ্ঠিত করা হয়েছে, এখন অত্যন্ত জাঁকিয়ে করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং মহিলাদের নিরাপত্তা ততদিন পর্যন্ত থাকবে না যতদিন না এই মনুবাদী ব্রাহ্মণ্যবাদী ভাবনা এদেশ থেকে নির্মূল হবে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো দিয়ে কি রাজ্যের নারীদের মানে যে দুর্দশা হয়েছে কিংবা নিরাপত্তাহীনতায় যে ভুগছে নারীরা, তা পুনর্ভাবে গঠন করা সম্ভব? না, দেখুন, কন্যাশ্রী বা যেভাবেই বলুন, আমাদের দেশের মহিলাদের, বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলাদের হাতে 1,000 টাকা, 1,200 টাকা এবং অনেক, এটা তারা যে জীবনযাপন করেন, এই যেমন প্রচুর পরিবারের বরেরা বা শ্বশুরেরা, তারা সব ওই সেলফ হেল্প গ্রুপে ঢুকতে বাধ্য করেন এবং তার লোন নিতে বাধ্য করেন। লোনটা নেওয়ার পর সেই লোন রিপে করার জন্য আর সেই শ্বশুর আর বাপ মানে বর কিচ্ছু করে না, তখন ওই মহিলাটি প্রাণান্তকর পরিশ্রম করে সেই লোন শোধ করেন। তা সুতরাং এ তো চলছেই। সেখানে দাঁড়িয়ে আমাদের মতো দেশে মানে বিশেষ করে গ্রামাঞ্চলের কথা বলছি, যে এমনকি শহরাঞ্চলেও, সেখানে মহিলাদের হাতে কিছু মানে হাতে কাঁচা টাকা পেলে, তবে আমার বক্তব্যটা অন্যখানে। আমার বক্তব্যটা হচ্ছে যে কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই হচ্ছে একটা সরকারের প্রথম উন্নয়নের লক্ষ্য। উন্নয়নের লক্ষ্য বলতে বোঝায় শিশুদের সুস্বাস্থ্য, প্রসূতিদের সুস্বাস্থ্য, মহিলাদের সুস্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, এগুলোই হচ্ছে উন্নয়নের লক্ষণ। মানে যাকে বলা হয় কোট আনকোট ডেভেলপমেন্ট বলতে, যদি সারা পৃথিবীতে যা বোঝে সেটা হচ্ছে তাই। এবং যুবকদের হাতে কাজ, একজন মানুষ তার আত্মমর্যাদা, ইংরেজিতে যাকে বলে ডিগনিটি, সেই ডিগনিটিটা থাকে যখন সে নিজে রোজগার করে তার মতো করে তার জীবন চালায়, সংসার চালায়, ছেলে মেয়ে মানুষ করে। এই ডিগনিটিটুকুর ব্যবস্থা কেউ করে দিচ্ছে না, আত্মমর্যাদার ব্যবস্থা কেউ করে দিচ্ছে না। অথচ বলছে মানে একটা ড্রেন, কাঁচা নর্দমা পাকা করে বলছে এটা উন্নয়ন হলো। হ্যাঁ, ফিতে কাটা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সঙ্গে একটা প্রশ্ন আমি অ্যাড করতে চাইছি এখানে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি এমপি, তৃণমূলের সাংসদ, তিনি বলছেন যে ওই মেয়েটি যদি তার বান্ধবীকে নিয়ে যেত, তার সাথে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। জনগণের ভোটেই কিন্তু এরা নির্বাচিত হয়েছে। আমি তার থেকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আরও বড় কিছু আশা করি এই কারণের জন্য, উনি দীর্ঘদিনের একজন আইনজীবী এবং বড় বড় মামলার উনি করেছেন, এবং এখন এই মুহূর্তে হাইকোর্টে খুব সিনিয়র পোস্টে আছেন। আমি আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই উক্তিকে সমর্থন করি না। মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তো আইনের একজন ছাত্র, বলে থাকেন, উনি অনেক কথাই বলে থাকেন, কিন্তু সেই আইনের ছাত্রীরাই তো নিরাপদ নয়। হ্যাঁ, আসল কথাটা হলো আইনের ছাত্রী আইনের কাছে নিরাপদ নয়।
সেটাই হচ্ছে আসল কথা। এই ছেলেটির নামে 11খানা কেস আছে এবং যেগুলো জামিন অযোগ্য ধারায় পুলিশ কেস দিয়েছে। পুলিশ জামিন অযোগ্য ধারায় 11খানা কেস দেওয়ার পরও এই ছেলেটা বহাল তবিয়তে সে তার মাস্তানি করে বেড়াচ্ছে। আপনাদের সেই মনে পড়বে যে এই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পেছনে মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সামনে তার অনুগত মানে সেনানীই বলবো, খালি গায়ে মদ খেয়ে নাচছে হাতে বোতল নিয়ে। আপনারা জানেন, সেটা আপনাদেরই সংবাদ মাধ্যম থেকে আমাদের পাওয়া। তো এরা যতদিন থাকবে, যতদিন না কলেজগুলোতে নির্বাচন হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, ততদিন পর্যন্ত এ ধরনের বিপর্যয় আরও অনেক ঘটবে। এই প্রসঙ্গ বাদ রেখে একদম অন্তিম প্রশ্ন জিজ্ঞেস করছি। আপনি চলচ্চিত্র জগতের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন। কিছুক্ষণ আগে দেখলাম আপনার থিয়েটারে একটা রিহার্সাল চলছিল। থিয়েটার কিংবা চলচ্চিত্রের মধ্যেও কি রাজনীতি ঢুকে গেছে? কারণ আমরা শিক্ষাক্ষেত্রে দেখেছি রাজনীতি ঢুকতে, স্বাস্থ্যতে ঢুকেছি আমরা রাজনীতি ঢুকতে। আপনি রাজনীতি ঢোকা বলতে কি বোঝাচ্ছেন? রাজনৈতিক নিয়ন্ত্রণ। পৃথিবীর সভ্যতার ইতিহাস থেকে শাসক সবসময়ই সবচেয়ে বেশি মাত্রায় নিয়ন্ত্রণ করেছে যেগুলো মানে জনতার মধ্যে যে সমস্ত শিল্প থাকে তাকে নিয়ন্ত্রণ করেছে, নিয়ন্ত্রণ করে থাকবে। এখানে আইনের শাসন নয়, শাসকের আইন হচ্ছে বড় কথা। তো সুতরাং এটা নিয়ন্ত্রণ করে থেকেছে সভ্যতার গোড়া থেকে। আপনি সে রোমান সাম্রাজ্যেই যান আর যেখানেই যান, করেছে, করবে। কিন্তু বামফ্রন্টের সময় আমি অন্যান্য বিষয়ে সরব থাকলেও ওদের অন্যান্য বিষয় নিয়ে আমার প্রচুর মতামত ছিল, লিখেছি, বলেছি। আমাদের যতগুলো নাটক বলতে পারেন 93-94 সাল থেকে সবকটি নাটকই হচ্ছে প্রশ্ন করার নাটক। মানে আমরা ওই সময়ে দাঁড়িয়ে সরকারকে প্রশ্ন করেছি। এই সময় যদি সরকারকে কোনো প্রশ্ন রাখতে হয়, কি প্রশ্ন রাখবেন? আমরা রেখেছি, আমরা ভবিতব্য বলে একটি নাটকে, মজার নাটক, হাসির নাটক, তাতে আমরা প্রশ্নটা রেখেছি যে এই অবস্থা কখন চলে, যখন একজন শাসক স্বৈরাচারী হয়ে ওঠেন এবং স্বৈরাচারী হওয়ার মতন তার কাছে যথেষ্ট পরিমাণে অর্থ সাহায্য এবং অস্ত্র সাহায্য থাকে। এই যেমন ইসরায়েল আজকালকে আমেরিকা যদি বলে যে আমি নেই, ইসরায়েল কেউ খুঁজে পাবে না ইসরায়েলকে। এই যুদ্ধটা, ইরাকের যুদ্ধটা যদি আর এক সপ্তাহে চলতো, এক সপ্তাহ, তাতেই যে এখনই যার চেহারা হয়েছে, রাজ্যে যে যুদ্ধ চলছে, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এখনো বারবার দাবি করছে যে বিজেপি, শুনুন, বিজেপির একমাত্র কাজ হচ্ছে তৃণমূলকে কি করে সেফ রাখা যায়, এবং বিজেপির একমাত্র কাজ হচ্ছে যাতে ভোট ভাগ হয়। বিজেপির আর কোনো কাজ নেই, ভোট ভাগ করা কাজ, যাতে কংগ্রেস আর বামপন্থীদের ভোটগুলো কাটাকাটি করে ভোট ভাগ হয়ে যায়। এটাই হচ্ছে বিজেপির একমাত্র কাজ, নাহলে আর কোনো কাজ নেই। আর বাকিটুকু সবটাই খুব স্ক্রিপ্টেড, পুরোটাই স্ক্রিপ্টেড। আর যদি এটাই হতো, আপনারা ভেবে দেখুন, আরজি কর প্রসঙ্গে না প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী আজ অবধি একটা টু শব্দ করেননি, অথচ কংগ্রেস যেসব প্রদেশে গভর্নমেন্টে আছে সেখানে মানে শ্লীলতাহানি হলে, মানে ধর্ষণ অবধি যাচ্ছি না, শ্লীলতাহানি হলে পর্যন্ত যেভাবে রেড়ে করে ঝাঁপিয়ে পড়তো কেন্দ্রীয় সরকার, কোনো প্রমাণ পেয়েছেন কি? পাননি, পাবেনও না। এবং বঙ্গ বিজেপি দুদিন প্রচণ্ড হইচই করে শেষ। সমঝোতা না, এটাই রাজনীতি। মানে আপনি ভাবুন না যে তথাকথিতভাবে গাজার এতগুলো শিশু মারা যাচ্ছে, মহিলা মারা যাচ্ছে, সাধারণ লোক মারা যাচ্ছে, অথচ সৌদি আরেবিয়া থেকে, ইউএই থেকে শুরু করে ইরাক, লেবানন বলছি, টার্কি, যারা ক্ষমতা ধরে
প্রচুর ক্ষমতা ধরে, তারা একটি শব্দ করছে না। কেন করছে না? তার কারণ এদের প্রত্যেকের ইসরায়েলের সঙ্গে প্রচুর টাকার ব্যবসা আছে, ইনক্লুডিং আমাদের ট্রাম্পের জামাই, যার 270 বিলিয়ন ব্যবসা ওখানে, 270 বিলিয়ন, এবং এদের প্রত্যেকের প্রচুর বড় বড় ব্যবসা ওখানে ঢুকে আছে, ইরানের ছিল না। সেই কারণেই ইরান হচ্ছে এই এই নেতানিয়াহুর সপ্তম। আপনারা জেফরি শ্যাক্স, যিনি 40 বছর ধরে আমেরিকান সরকারের অর্থনৈতিক পরামর্শদাতা এবং বড় বড় প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে কাজ করা, আপনারা তার বক্তব্য শুনবেন, শুনলেই বুঝে যাবেন যে কেন ইসরায়েল আজকে এই অবস্থায় আছে। এই যে মামদানি, এই মামদানিকে গতকাল না গত পরশু দিন রাত্রিবেলা এই ওদের তো ওই আমাদেরই ওদের থেকেই নেওয়া যে সমস্ত ক্যান্ডিডেটদের একটা জায়গায় দাঁড় করিয়ে বলানো যে কি কি চান আপনারা। এবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এগুলো যদিও প্রসঙ্গের বাইরে, তবু বলছি, যোগাযোগ আছে সেই কারণে বলছি, যে তাদের জিজ্ঞাসা করা হচ্ছিল, 9 জন দাঁড়িয়ে রয়েছে, তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হচ্ছে যে মেয়র হওয়ার পর আপনি কোথায় যাবেন, বিদেশ কোথায় যাবেন। এই 9 জনের মধ্যে 5 জন বলল ইসরায়েল, আর মামদানি যেহেতু বলল যে আমি নিউ ইয়র্কেই থাকবো, 5টা বোরোতে ঘুরে বেড়াবো, আরও বেশি করে বোঝার চেষ্টা করব কোথায় কোথায় কী কী কাজ করা যায়। সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে বলল, আপনি কি মানে ইসরায়েল একজন জুইশ স্টেট হিসেবে থাকুক সেটা চান না? চান না, চান না, হ্যাঁ কি নাতে বলুন। প্রসঙ্গ কোত্থেকে এসছে? আসেনি তো, একই ব্যাপার। বর্তমান যুগে সমাজ মাধ্যমকে দাঁড়িয়ে কি বলবেন? সমাজ মাধ্যমের এই যে বিভিন্ন, আপনাদের মতো ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত চ্যানেল আছেন, তারা এখন জনগণের সবচেয়ে বড় ভরসার জায়গা, এবং সারা বিশ্বেও তাই, সারা বিশ্বেই। কারণ ইসরায়েলি লবি গোটা আমেরিকার যত বড় বড় খবরের কাগজ আছে সব কটার টাকা দেয় বা কিনে ফেলেছে বা কিছু, যেমন আমাদের এখানে আদানি আর আম্বানি প্রায় সব চ্যানেল কিনে ফেলেছে। ফলত তারা সবাই মিলেই একসঙ্গে ওই যাদেরকে বলা হয় গদি মিডিয়া, আর আমাদের এখানে চটি মিডিয়া, এই চটি মিডিয়া রয়েছে প্রচুর প্রচুর। রাজ্য সরকারের থেকে বড় একটা অর্থ যাচ্ছে বলে মনে হচ্ছে। শুনুন, যে একটি রাজনৈতিক তকমাধারী, রাজনৈতিক দল নয়, তকমাধারী দল, যারা ভারতবর্ষের দ্বিতীয় বড়লোক দল, তারা শুধু খেলামেলায় টাকা দিচ্ছে তা তো নয়, জনমত তৈরি করার জন্য যাদের দরকার আছে তাদেরও টাকা দেয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।